উফ শিট, রাস্তার মাঝখানে গাড়িটা থেমে গেল। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি বা বাস পাই কিনা দেখি, তাহলে ওখানে উঠি, বাকি পথটা চলে যাব। যদি জানতাম এমন কিছু হবে তাহলে আরও একটা গাড়ি আনতে বলতাম। ও, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? বুঝিয়ে বলছি। আমার নাম হচ্ছে নীল আহমেদ রুদ্র, মা বাবার একমাত্র ছেলে। বাসায় আমার একটা ছোট বোন আছে। আমার বাবা এই শহরের সবথেকে প্রভাবশালীদের মধ্যে একজন। আমি একটু সিলেট আসছিলাম আমার ফুপুর বাসায়, কিন্তু যাওয়ার সময় গাড়িটা খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নামার সময় ফোনটাও কোথাও পড়ে যায়, তা বলতে পারি না। নিজের জামা কাপড়গুলো ময়লা হয়ে যায়। আশেপাশে একটা টেপ দেখে ওখান থেকে পরিষ্কার করে নেই। প্রায় আধা ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আছি, এখনো কোনো গাড়ি আসছে না। এদিকে তেমনটা গাড়ি চলে না। আরও প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা বাস দেখতে পাই। তখন বাসটা থামিয়ে ওটাতে উঠে পড়ি। বাসে উঠে দেখি কোনো সিট খালি নেই। পাশে একটা মেয়ে বসে আছে, তার পাশে একটা ফাঁকা সিট আছে। আমি গিয়ে ওখানে বসে পড়ি। আমি সিটে বসতেই মেয়েটা বলে উঠল, এ কি, আপনি এই সিটে বসেছেন কেন? পেছনে যান। এত সময় মেয়েটার দিকে খেয়াল করিনি। মেয়েটাকে ভালোভাবে তাকিয়ে দেখলাম, চোখে মোটা ফ্রেমের চশমা, ফর্সা মুখে, ঠোঁটের নিচে একটা তিল আছে। তখন আমি বললাম, কেন পিছনে বসবো? সিট কি আপনার? সিট না, কিন্তু একটা মেয়ের পাশে বসার আগে অনুমতি নিতে হয়, সেটাও কি জানেন না? দেখেন, আমার এখন বুড় অনেক খিদে পেয়েছে, বেশি কথা বললে কিন্তু আপনাকেই খেয়ে ফেলবো। মেয়েটা কোনো কথা বলল না। খেয়াল করলাম মেয়েটা চুপ করে বই পড়ছে আর মুখে কলম লাগিয়ে কি যেন ভাবছে। আল্লাহ, তুমি শেষ ভরসা। অনেক কষ্ট করে এবার ঢাকায় ভালো একটা কলেজে ইন্টারভিউ এর জন্য যাচ্ছি। চাকরিটা যেভাবেই হোক দিও। জানি মিথ্যা আশা নিয়ে কোনো লাভ হবে না, কারণ এই দুনিয়ায় মামা চাচা আর টাকা না থাকলে কেউ কোনো চাকরি দেয় না। কিন্তু কি করব, আমি যে অনাথ। ছোটবেলায় খালা অনেক কষ্ট করে মানুষ করে, এরপর খালা মারা যাওয়ার পর নিজে কাজ করে পড়ালেখাটা শেষ করি। মেয়েটা কি জানি ভাবছিল। মেয়েটার খোলা চুলগুলো বাতাসে মুখের সামনে আসতেই মেয়েটাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। এই প্রথম কোনো মেয়ের এমন রূপে আমি পড়ে যাই। একটু সময় দেখলাম মেয়েটা তার ব্যাগ থেকে ফোনটা বের করে সময় দেখছিল যে কয়টা বাজে। মেয়েটার ফোন বের করতে আমার মনে হলো আমি তো গাড়িটা বাইরে রেখেছি, তাছাড়া আম্মু অনেকগুলো কল দিচ্ছে। তখন আমি মেয়েটাকে বললাম, আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো, আমি একটা কল করব। আমার ফোন নেই, আমার ফোনে কোনো টাকা নেই। এমন কিপটামি করছেন কেন? আমার ফোনটা হারিয়ে গেছে, তাই তো একটা কল দিব। দেখুন, আমার ফোনে সত্যিই ব্যালেন্স নেই, মাত্র 100 টাকা আছে। আরে চলবে, সমস্যা নেই বলে মেয়েটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল করলাম আম্মুকে। আম্মুর সাথে প্রায় 10 মিনিট কথা বলার পরে এরপরে আমার বন্ধু আকাশকে কল করি। আকাশের সাথে সব কিছু খুলে বলি। হায় রে, আমার টাকা সবগুলো শেষ করে দিল শয়তান ছেলেটা। কে বলেছে নীলা তোকে ছেলেটাকে ফোনটা দেওয়ার জন্য? ছেলেটা তো চোরও হতে পারে। এই, আপনি আমার ফোনটা দেন, এখনই আমার ফোনটা দেন। আমার ফোনের সব টাকা শেষ করে দিলেন। আমি মেয়েটার কথায় হুঁশ আসলো যে ফোনটা আমার না, মেয়েটার। আমি তো মেয়েটার সব টাকা অলরেডি শেষ করে দিলাম। তাই আকাশকে বললাম মেয়েটার ফোনে রিচার্জ করে দেওয়ার জন্য 500 টাকা। মেয়েটা মুখ গোমড়া করে ওই দিকে তাকিয়ে রইল। তখন আমি মেয়েটাকে বললাম, আপনার চুলগুলো কি সুন্দর, আপনার হাতের ঘড়িটাও কিন্তু আপনাকে মানিয়েছে, আপনার চশমাটাও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া কথাটা বলা মাত্রই আমার রাগ হলো। তখন আমি মেয়েটাকে বললাম, দেখুন এত কিছু সুন্দর, এরপর আপনি এগুলো পরার পরও আপনাকে মানাচ্ছে না, কেমন জানি পেতনির মতো লাগছে। দেখলাম মেয়েটা ফুলে লাল হয়ে গেছে পেতনি কথাটা শুনে। বলেন বলেন আরও, ভাইয়া বলেন, তাহলে তো এসব কথা শুনবেনই। আমার আপনার সাথে কোনো কথা নেই, আপনি এমনিতেই আমার সব টাকা শেষ করে দিয়েছেন। সমস্যা নেই, আমি আমার বন্ধুকে বলেছি আপনাকে রিসার্চ করে দিবে। দেখুন,
আমি আপনাদের মতো বড়লোক নই যে এত টাকা নিয়ে ফোনের মধ্যে রাখবো। আর আমার এমন কথা বলার কোনো মানুষ নেই যে আমি একাই করব। আমার রিচার্জ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাক, একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল যে মেয়েটার কোনো বয়ফ্রেন্ড বা স্বামী নেই। আর দেখে বোঝা যাচ্ছে আমার থেকে 1 হতে 1.5 বছরের বড় হবে। এরপরে মেয়েটা আমার সাথে আর কোনো কথা বলেনি, আমিও মেয়েটার সাথে কোনো কথা বলিনি। প্রায় 2 ঘন্টা পরে ঢাকায় এসে পৌঁছাই। এর মধ্যে আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েটা কোথায় নেমে গেছে তাও দেখিনি। মেয়েটার নাম্বারটা আকাশের ফোনে আছে, তাই চিন্তা না করে গাড়ি থেকে নেমে আব্বুকে কল দেই। তারপর আব্বুর গাড়ি করে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে উঠল, কিরে নীল, তোর আসতে দেরি হলো কেন? আম্মুকে সবকিছু খুলে বলি। এরপর দেখি নিচ থেকে আমার ছোট বোন আসে। আসার পরে বলে, ভাইয়া তুই আমার জন্য কি নিয়ে আসছিস? আমি তোর জন্য কি আনবো রে? তুই তো ডাইনি, সকালে আবার ঘুম নষ্ট করার দায়িত্ব তোর থাকে। যা, তোর সাথে কথা নেই, তুই আমার সাথে আর কথা বলবি না। আর আমার পিচ্চি বোনটা বুঝি রাগ করেছে। এই দেখ, তোর জন্য আমি অনেক খেলনা এনেছি। ওয়াও ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। পিচ্চি উপরে চলে যাই। আমি কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে আমার রুমে চলে যাই। এরপরে সন্ধ্যার দিকে গিয়ে মার্কেট থেকে একটা ফোন কিনে নিয়ে আসি। আকাশকে ফোন দিয়ে মেয়েটার নাম্বারটা নেই। এরপরে নাম্বারটা একটা বন্ধুকে দিয়ে বলি ওর পুরো ডিটেলসটা বের করার জন্য। এরপরে জানতে পারি মেয়েটার নাম নীলা। ওর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ঢাকায় আসছে একটা জবের জন্য। বয়সে আমার থেকে 2 বছরের সিনিয়র। এর পরের দিন সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেই। কলেজ ক্যাম্পাস আসতে আকাশ বলে উঠল, কিরে, তুই এতদিন কোথায় ছিলে? তোর তো কোনো পাত্তাই নেই। আরে ফুপুর বাসায় ছিলাম কিছুদিন। তো বল, সব ঠিক আছে তো? না রে, কিছু ঠিক নেই। রনিকে 3rd ইয়ারের একটা ছেলে মেরেছে। তো তোরা কিছুই করতে পারলি না? দেখ, তোর বাবার তো প্রচুর টাকা, তাই হয়তোবা তোকে প্রিন্সিপাল কিছু বলবে না, কিন্তু আমরা গরিব। আমরা যদি কিছু করি তাহলে আমাদেরকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিবে। আচ্ছা বল, এখন ওদেরকে কোথায় পাবো আমি? মামা দেখ, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ঝগড়া করিস না। এমনিতেই কিছুদিন আগে একটা ঝগড়া করেছিলি, তাই তোর আব্বু তোকে তোর ফুফু বাড়ি পাঠিয়েছে। দেখ, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তুই জানিস আমার বন্ধু বান্ধবের গায়ে হাত দিলে আমি স্থির হয়ে থাকতে পারি না। এরপরে আমরা সবাই ক্যাম্পাসের বাইরে বটগাছের নিচে দাঁড়িয়ে রইলাম, হকি স্টিক হাতে নিয়ে। একটু পরে 3rd ইয়ারের ক্লাস শেষ হলো, সবাই বেরোতে লাগলো। তখন ওই ছেলেটাও বের হলো। আকাশ, তুই ওর মুখে একটা ঘুষি দে। আমার কথাটা শুনে পেছন থেকে ছেলেটা আমার দিকে তাকালো। আমাকে দেখে ছেলেটার ভয়ে দৌড়াতে লাগলো। আকাশ পিছন থেকে ওর কলার ধরে একটা ঘুষি দিল। এরপরে ছেলেটাকে সবাই মিলে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। কলেজের সবাই আমাকে দেখলে ভয় পায়, কারণ আমি কলেজের মধ্যে বেশি মারামারি করি, তাই ভয়ে কেউ আমার সামনে কথা বলতে পারে না। এরপরে কলেজ থেকে বাসায় চলে আসি। তখনও আব্বু আসেনি, তাই রুমে ফোন চালাচ্ছি। তখন আকাশ কল করে, মামা, কাম তো সারছে। আমরা যে পোলারে মারছি, ওর বাপে তো ওখানে টিচার। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আব্বুকে বলে কোনো একটা ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, তুই আছিস তাই আমরা কোনো চিন্তা করছি না, নয়তো আমাদেরকে কি হবে আল্লাহ জানে। আমি বসে বসে ফোন চালাচ্ছি। তখনই দেখি আব্বু এসেছে অফিস থেকে। হ্যাঁ, কই গেলে নীলার মা? নীল এসেছে? তোমার নবাব জাদা ছেলে তো সেই কখন এসেছে। নীল একটু নিচে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি নিচে ড্রয়িং রুমে বসলাম। বসার পরে আব্বু আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আমার বয়স হয়েছে, এখন দেখ আমার দ্বারা এগুলো সম্ভব হচ্ছে না। অফিসের দায়িত্বটা আমি আর নিতে পারছি না। আমি চাচ্ছি তুই অফিসের দায়িত্বটা নে, কিন্তু তার আগে তোর একটা বিয়ে দিয়ে দেই। আব্বুর কথা শুনে কি বলবো তা মাথায় ঢুকছে না। যাই হোক, মাথা ঠান্ডা করে ভেবেচিন্তে কথা বলতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। অবশেষে ছেলেটা মানলো বিয়ে করতে।
আমি বলেছিলাম না আমার ছেলে রাজি হবে বিয়ে করতে? কিন্তু বাবা, আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আচ্ছা, যাই হোক, তোর যে কোনো শর্ত আমি মানতে রাজি। তারপরও এতদিন ধরে তোকে বলছি, অবশেষে তুই রাজি হলে বিয়ের জন্য। এখন বল তোর শর্ত কি? আসলে আব্বু, আমরা একটা গ্যাঞ্জাম করেছি কলেজের মধ্যে, তাই তোমাকে প্রিন্সিপাল কাছ থেকে এইগুলোর সমাধান করে দিতে হবে। শুধু আমি না, আমার বন্ধু আকাশ ও রনি। আর দ্বিতীয় শর্ত হলো, আমি আমার পছন্দ মতো বিয়ে করব, আর আমার 6 মাসের জন্য সময় লাগবে। আমি প্রথম শর্তটা মেনে নিলাম, কিন্তু আমার পুত্রবধূকে দেখতে চাই। 6 মাস না, 3 মাসের সময় দিলাম। এর মধ্যে তোকে পছন্দ করে বিয়ে করতে হবে। যাই হোক আব্বু সবকিছু মেনে নিয়েছে, তাই উপরে চলে যাই, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা নীলমিনাকে স্কুলে দিয়ে আয়। এই ভাইয়া, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমার গতকাল নতুন রাগী টিচার আসছে, খুবই ডেঞ্জারাস। দেরি হলে বকা দেয় আর জ্ঞান দেওয়া শুরু করে। উঠছি যা। ওই কবে থেকে উঠছি বলছিস? উঠবি না, পানি ঢালমু। ধুর ডাইনি, তোর জন্য শান্তি মতো ঘুমানোই যাবে না। দাঁড়া, রেডি হচ্ছি। তোর জন্য আজকেও আমার লেট। আমার ইচ্ছে করে তোর মাথা ফাড়াই। তুই ম্যাডামের সাথে কথা বলবি, উনি অনেক রাগী, আমার ভয় করে। আমার ভয় করে ম্যাডামদের সামনে কথা বলতে। চুপ, তুই কথা বলবি, ব্যবহার করলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু ভুল করছি আমাকে নিয়ে গিয়ে মেরে দিস। চল এখন। আমি মিনাকে বাইকে করে ওর স্কুলের সামনে নামিয়ে দেই। এরপর মিনা বলে, ওই চল, টিচার এর কাছে দেরি হওয়ার কারণ বলবি। কি করার, বাধ্য হয়ে যাওয়া লাগছে। এমনিতেই টিচারদেরকে ভয় পাই। এরপর মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখন ম্যাম মিনাকে বকা দিতে লাগলো। মিনা, তুমি গতকাল দেরি করেছো। গতকাল আমার ফার্স্ট ক্লাস ছিল, তাই কিছু বলিনি। তাই বলে যে প্রতিদিন দেরি করবে তা কিভাবে? ম্যাডাম, আমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাইয়ের। ও ঘুম থেকে দেরিতে উঠে আর বকা শুনতে হয় আমায়। আপনি কেমন ভাই, এমন কেয়ারলেস কেন? আমি ম্যাডামের দিকে তাকাতেই অবাক হলাম, কারণ ও আর কেউ না, নীলা, যার সাথে আমার প্রথম বাসে দেখা হয়েছিল, আমার ক্রাশ। আপনি? সেই জন্যই তো আপনার বোন এরকম অবস্থা। যার ভাই এমন বখাটে, তার বোনকে কিভাবে ঠিক সময় আনবে? দেখুন, আপনি কিন্তু অপমান করছেন। এই ছেলে, তুমি কিসে পড়ো? মানে কি বলছো শুনো নাই? ইয়ারি। সেকেন্ড ইয়ারে হয়েছে বুঝা। তুমি আমার 2 বছরের ছোট। তো কি হয়েছে? আপনার বোনকে সময় মতো নিয়ে আসবেন, কথাটা যেন মনে থাকে। আর আমাকে ম্যাম ডাকবেন, কারণ কিছুদিন পর আপনার কলেজে টিচার হব আমি। ম্যাম, আপনি ভাইয়াকে যা দিয়েছেন না, ভাইয়া কখনো এমন কাউকে ভয় পায় না, শুধু আপনাকে ভয় পেয়েছে। এমন ছেলেদের ঠিক করার টেকনিক আমার জানা আছে। এখন পড়তে বসো। শালার মেয়েটাকে দেখলে কেন জানি না আমার বুকের ভিতরে শব্দ করে। একটু পর আকাশ কল করে। মামা, ওই টিচার ওর ছেলেকে তো প্রিন্সিপাল বের করে দিয়েছে। আব্বুকে বলেছিলাম। এরপরে আকাশকে সবকিছু খুলে বলি, তখন আকাশ বলে, তুই মাঠে আয়, আমরা সবাই ওখানে বসে আছি। আমি গিয়ে দেখি আকাশ ও রনি ওখানে বসে আছে। তখন রনি বলে, মামা, তোর ক্রাশ কিন্তু ইন্টারভিউ দিতে আসছিল, কিন্তু স্যার মনে হয় অন্য কাউকে নেবে। কারণ শুনেছি যাকে ঢুকাবে সে নাকি স্যারকে 10 লাখ টাকা দিতেছে। দাঁড়া, এখনই হচ্ছে। এরপর হেড অফিসে কল দিয়ে ভয় দেখে নীলা চাকরিটা কনফার্ম করে দেই। এরপরে রাতে বাসায় এসে নীলাকে কল দেই। 2-3টা কল যাওয়ার পর রিসিভ করে, ফোনটা ধরতে এত দেরি হলো কেন? আমি অপরিচিত কারোর কল ধরিনি। আর আপনি কে? হব একজন। পরিচিত না হলে কি কল দিতাম? দেখুন, এত ভনিতা না করে বলেন কে আপনি।
নয় ফোনটা রাখেন। এত রাগ করেন কেন? কল করেছি, ওই যে আমি মিনার ভাই। ও আপনি সেই বকেটেটা, তো কল কেন দিয়েছেন? না, বলছিলাম আপনি তো মিনাকে পড়া দিয়েছেন, কি পড়া দিয়েছেন তার জন্য জিজ্ঞেস করেছিলাম। পড়া জিজ্ঞেস করতে নাকি সিনিয়র ম্যাডামের সাথে লাইন মারতে? না না, কি যে বলেন। দেখুন ফোন রাখেন, আমার কাজ আছে। নীলা ফোনটা কেটে দিল। ধুর ছাতা, একটু রোমান্টিক কথা বলবো, মেয়েটার মধ্যে এসব কিছুই নেই। এরপরে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে পিচ্চিকে স্কুলে দিয়ে এসে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে টিজ করছে। তখন আমি গিয়ে ছেলেটার কলার ধরে ছেলেটাকে একটা নাক বরাবর ঘুষি দেই। এরপরে ছেলেটাকে ধরে যখনই আমি মারতে যাব তখনই পিছন থেকে কেউ আমার হাতটা ধরে। কলেজে কি আসো মারামারি করার জন্য, অসভ্য? দেখুন, আপনি কিছু জানেন না, অযথা এসব কাজে আসতে যাবেন না। নীলার কাছে এসে দুটো থাপ্পড় দিয়ে বেয়াদব, আমি এই কলেজের নতুন টিচার, আমি জানবো। কে জানবে? তখন আকাশ এসে বলে, ম্যাম, আসলে এই ছেলেটা এই মেয়েটাকে কিস করছিল, তাই নীল এসে এই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়েছিল। তখন ওই মেয়েটাও নীলার কাছে সবকিছু খুলে বলে। তখন নীলার কাছে এসে ওই ছেলেটাকে দুটো থাপ্পড় দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। নীলার থাপ্পড় খেয়ে আমার ঠোঁটের নিচ থেকে রক্ত বের হতে লাগলো। নীলা আমার কাছে কিছু একটা বলতে চাইলো, কিন্তু আমি না শুনে নীলার কাছ থেকে চলে আসি। কি ফাজিল ছেলে রে বাবা। বুঝলাম আমার একটু ভুল হয়েছে, তাই বলে কি কথা শুনবে না? আমি আর ক্লাস করলাম না, আকাশ আর অনিককে বলে ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে ফোন চালাচ্ছিলাম, তখনই আমার ফোনে কল আসলো। কলের নাম্বারটা দেখে আমি অবাকই হলাম, কারণ ফোন নাম্বারটা অন্য কারো না, ছিল নীলার। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেন? আপনার কি মনে হয়েছে, আপনি কি ভেবেছেন আপনার থাপ্পড় খেয়ে আমি খারাপ থাকবো? দেখুন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেজন্য আমি আপনাকে সরি বলার জন্য আপনাকে কল করেছি। কিন্তু এখন দেখছি সে সরিটাও বলবো না, কারণ আপনার ব্যবহারটা আমার ভালো লাগেনি। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, সিনিয়র মেয়েদের পেছনে লাইন মারা বন্ধ করুন। আমাকে মিনা সব কিছু বলেছে। কি? তার মানে আমি যে নীলাকে পছন্দ করি সবকিছু বলে দিয়েছে? মিনা, তোকে তো আমি ছাড়ছি না। তখন আমি নীলাকে আমার উদ্দেশ্যে করে বললাম, দেখুন, আপনি সরি কিভাবে বলবেন তা আমি জানি না, কিন্তু আপনি যদি সরি নাও বলেন, কিভাবে বলে নিতে হয় সেটাও আমার জানা আছে। আমার সাথে মাস্তানি করবেন? আমি কিন্তু আপনার কলেজের টিচার। ঠিক আছে, আসেন, তখন দেখা যাবে কে কি করতে পারে। আগামীকাল কলেজে আসুন, দেখা যাবে। নীলা এরপরে কলটা কেটে দেয়। তারপর আমি কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ফ্রেশ হয়ে নিচে আসতে আব্বু বলল, নীল, আজকে আমার শরীরটা ভালো না, চল আমার সাথে আজকে অফিসে চল। আব্বু, আজকে আমার একটা বিশেষ ক্লাস আছে, তাই আমি আজকে তোমার সাথে যেতে পারবো না। কি এমন বিশেষ ক্লাস? আমি তো জানি তুই ঠিকভাবে নিজের ক্লাসটাই করিস না, তাহলে আজকে এমন কি বিশেষ কাজ? মনে করো তোমার পুত্রবধূকে পটানোর চেষ্টা করছি। তাহলে ঠিক আছে, আমি কিছু বলবো না। যত তাড়াতাড়ি পারিস আমার পুত্রবধূকে ঘরে তুলে নিয়ে আয়। কিন্তু বাবা, ওর ফ্যামিলিতে ওর বাবা মা বলতে কেউ নেই। তো কি হয়েছে, আমি আর তোমার বাবা তো আছি, ওর মা বাবা হয়ে থাকবো। আমি জানি আমার আব্বু আম্মু খুব ভালো মানুষ। আব্বুকে বিদায় জানিয়ে বাইকে করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে অনিকার আকাশকে বাইকে নিয়ে একসাথে কলেজে যাওয়ার উদ্দেশ্যে তিনজন মিলে রওনা দিলাম। তখন রাস্তার মাঝখানে একটা মেয়েকে দেখে আকাশ বলল, মামা, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে ভালোবাসি, কিন্তু ভয় কখনো বলতে পারিনি আমার ভালোবাসার কথা। আমি বাইক থামিয়ে পাশের দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে আকাশকে বললাম, যা এখনই মেয়েটাকে গিয়ে প্রপোজ কর। মামা, আমার খুব ভয় করছে, যদি মেয়েটা আমার গালে দুইটা উত্তম মাধ্যম বসিয়ে দেয় তখন কি করব? আমি বললাম, দেখ, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে প্রপোজ কর, দেখবি মেয়েটা রাজি হতে বাধ্য হবে। এরপরে আকাশকে প্রপোজ করার ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপরে আকাশ মেয়েটার কাছে গিয়ে হাঁটু গেড়ে বলতে লাগলো, স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা, হৃদয় দিয়ে খুঁজি মনের ঠিকানা, ছায়ার মতো থাকবো আমি তোমার পাশে, যদি একটু ঠাঁই দাও তোমার হৃদয়ের মাঝারে, ভালোবাসি প্রিয়,
বড্ড ভালোবাসি তোমায়। এরপর খেয়াল করলাম মেয়েটা আকাশকে জড়িয়ে ধরে। তারপর আকাশের সাথে অনেক সময় ধরে কথা বলে দুজন। আর আমি আর অনেক তো শালার বডিগার্ডের মতো দাঁড়িয়ে আছি। তুই এটা কোন কাম করলি? এখন তো বরবাদ শালা। মেয়ে মানুষ পেয়ে ভুলে গেছিস? আরে ও আমাকে মেয়েটার কথা অনেক আগে বলেছে, কিন্তু আমি সিরিয়াসলি নেই নাই। কিন্তু ও পরে বলেছে সত্যি ওই মেয়েটাকে পছন্দ করে, তাই দুজনকে এক করে দিলাম। ওরটা তো করে দিলি, তোরটা কি হবে? আমারটার কি তোদের আজ দেখাবো। আমারটা কি জিনিস দেখেছিস, চিনিস নাই? এর মধ্যে আকাশ চলে আসে। কি মামা, তাহলে তো সব হয়ে গেছে তাই না? থ্যাঙ্কস মামা, তোরা ছাড়া হয়তো আর কখন ওরে আমি আমার মনের কথা বলতে পারতাম না। হুম, ঠিক আছে, পরে পিরিত করিস, এখন ক্লাসে চল। মামা কাহিনী কি, আজ এত তাড়াতাড়ি ক্লাসে যাবি? আরে তোদের ভাবির ক্লাস একটু পর। কিছু সময় পর কলেজে আসি, এসে দেখি নীলা ক্লাস নিচ্ছে। আমি ভিতরে প্রবেশ করতেই নীলা বলল, কয়টা বাজে? এখন কি ক্লাসের সময়? না মানে না মানে কি? বের হও ক্লাস থেকে। দেখেন আজকে তো দেরি হয়েছে, আর আমরা সব সময় এমন সময় আসি। আমার ক্লাসে দেরি পছন্দ না, তাই তোমরা বাইরে গিয়ে দাঁড়াও। জানি রাতের কথার প্রতিশোধ নিচ্ছে, তাই কিছু বললাম না। আকাশ অনেক সহকারে ক্লাস থেকে চলে আসি। তখন আকাশ বলে, ভাই রে ভাই, মায়াটা কি ডেঞ্জারাস, ওর চোখের দেখলেই আমার ভয় লাগে। তুই জানিস কেউ? মনে হয় যেভাবে বলছিস তুই ম্যামের বয়ফ্রেন্ড। হ্যাঁ, ক্লাসে ওই রাগী মেয়েটাই হচ্ছে নীলা। কি ভাই, আমি তোর সাথে নাই, কখন যে কি করে তা বলা যায় না। হুম ভাই, বেঁচে গেছি। এমন রাগী একটা মেয়েকে তোর পছন্দ করতে হলো। মানলাম মেয়েটা সিনিয়র। প্রেমে পড়ে গেছি, কি করব বল। প্রথম দেখায় যে এমন করে নিব বুঝতে পারিনি। আমি আকাশ অনিককে বিদায় জানিয়ে আব্বুর অফিসে যাই। অফিসে গিয়ে ম্যানেজার থেকে চেক বই নিয়ে 20,000 টাকা লিখে আব্বুর কাছে যাই। আব্বু সাইন করো। কি জন্য টাকা? গত সপ্তাহে তো 50,000 নিলি। এর জন্য তো আমি কার্ডটা সাথে করে নিয়ে আসি। তোর বিশ্বাস নেই? আব্বু টাকাটা লাগবে। তোর তো কোনো প্রয়োজনে টাকা নিস না, শুধু আজে বাজে জিনিস নিয়ে নষ্ট করিস। না আব্বু, টাকাটা লাগবে আমার, প্লিজ দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমার কাছে ক্যাশ আছে, নিয়ে যা। আব্বু টাকা দিল। অফিস থেকে চলে যাই একটা শপিং মলে। নীলার জন্য একটা সুন্দর দেখে ড্রেস পছন্দ করি। এরপরে ড্রেসটা নিয়ে বাসায় চলে আসি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘড়িটা হাত দিয়ে দেখি পুরাই মাথা নষ্ট, কারণ আমি আজকে সব দিনের চেয়ে আগে উঠে গেছি। কারণটা কি বুঝতে পারলাম না। ভাবলাম সকালে ঘুম থেকে উঠে গেছি যেহেতু, তাহলে গোসলটা করে নেই। এটা ভেবে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়েল জড়ানো অবস্থায় লুঙ্গি ড্যান্স করছি আর হানি সিং এর গান গাইতেছি। তখনই কেউ একজন আমার রুমের দরজা খুলে আমার রুমে এসেই চিৎকার দেয়। আ আমি নীলাকে আচমকা দেখে বলে উঠি, তো তুমি এখানে কেন? না সরি, মানে আপনি এখানে কেন? চোখ বন্ধ করে ওপাশ হয়ে বললাম, সরি, আমি জানতাম না তোমার রুম। মিনা আমাকে এই রুমটা দেখিয়ে দিয়েছে ওয়াশরুম বলে। চোখ দুটো বন্ধ অবস্থায় নিচে চলে আসি। খেয়াল করলাম মিনা হাসছে। ভাইটা যেমন ফাজিল, বোনটাও একই রকম। এরপর মিনার কাছে এসে ওকে কান ধরে দাঁড় করিয়ে রাখি। আল্লাহ গো, বিয়ের আগে বুঝি ইজ্জতের ফালুদা হয়ে গেল আমার। তখন খেয়াল করলাম আম্মু আব্বু রুমে প্রবেশ করে। কিরে, আমার গরুর মতো চিৎকার করছিলি কেন? আগে বলো ওই মেয়েটা এখানে কেন? এটা আবার স্বপ্ন না তো? কি বলে ফেললাম। কেন তুই জানিস? মানে জানি না, মানে মেয়ে মানে। ব্যাপার কি, রাতে কি স্বপ্ন দেখলি নাকি? যে একবার বলিস কে মেয়েটা, আবার বলিস মেয়েটা কি আসছে, বুঝিয়ে বলতো বাপ। ও, আমি বুঝতে পেরেছি। মিনার ইংলিশ টিচারের কথা বলছিস? আমি বলছি মিনাকে পড়ানোর জন্য। মানে নীলা আমার ছোট বোনকে পড়াতে এসেছে, আর মিনা দুষ্টুমি করে আমার রুমে নীলাকে পাঠিয়েছে। এটা স্বপ্ন না, সত্যি। আম্মু আব্বু চলে যায় নিচে। তখন আম্মু নিচে এসে নীলাকে দেখে বলে, মা, তুমি আবার মনে কিছু করো না ওর চিৎকার শুনে। না আন্টি,
আর নীল তো যে কলেজে পড়ে আমিও ওই কলেজেরই টিচার। ওহ, তাহলে তো ভালোই। যদি আমার ছেলেটাকে একটু মানুষ করতে পারো মা। আমি খেয়াল করলাম নীলা আর মা কথা বলছে। আমি রেডি হয়ে নিচে আসলাম। নীল, মেয়েটাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আম্মুর কথা শুনে মনের মধ্যে লাড্ডু ফুটতে লাগলো। তখন নীলা বলে উঠল, না আন্টি, লাগবে না, আমি একা যেতে পারবো। না, তুমি যেখানেই থাকো ওই জায়গাটাই তেমন ভালো না, আর আমি তোমার ক্ষতি চাই না। আমি তোমার মায়ের মতো। ওনার মুখে মা কথাটা শুনে কেন জানি না চোখ দুটো ভিজে আসতে লাগলো। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কই না তো। একদম মিথ্যা বলবা না। তোমার চোখে পানি দেখেছি, তোমাকে বলতেই হবে। না, আসলে আপনার মুখে মা শব্দটা শুনে তাই আমার মায়ের কথা মনে পড়লো, কারণ অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই। বোকা মেয়ে, এখানে কান্না করার কি আছে? তুমি এখন থেকে আমাকে আম্মু বলে রাখবে, ঠিক আছে? আমি তো এসব দেখে আবুলের মতো দাঁড়িয়ে আছি। তখন আম্মু বলল, নীলাকে ঠিকভাবে বাসায় পৌঁছে দিয়ে আয়। আম্মুর কথায় মাথা নাড়ালাম। নীলাকে ওর বাসায় দিয়ে আসতে লাগলাম। নীলা আজকে একটা নীল রঙের ড্রেস পরেছে। ওকে দেখতে কি অপরূপ সুন্দর দেখাচ্ছে বলে বোঝানো যাবে না। আমি নীলার পিছনে পিছনে হাঁটছি আর নীলার সামনে। তখন নীলাকে বললাম, ম্যাম, আমি আপনাকে কিছু একটা দিতে চাই। কি? তখন গতকাল শপিং থেকে কিনা শাড়িটা নীলার হাতে দিই। এখানে কি? আপনার জন্য। নীলা শাড়িটা খুলে দেখে। তখন নীলা খেয়াল করে শাড়িটার মধ্যে লেখা আছে আই লাভ ইউ। তখন নীলা, তুমি কি ভেবেছো ওই দিনের সাধারণ বিষয়টা নিয়ে অধিকার দেখাবে? আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না। নীলা আমাকে একটা থাপ্পড় দিয়ে ওখান থেকে চলে যায়। সমস্যা নেই, আমিও দেখব ও কিভাবে আমাকে না মানতে পারে। আপনারা বুঝতে পারছেন না তো কিসের অধিকার? একটু দাঁড়ান, সব বলছি। নীলকে একটা থাপ্পড় দিয়ে ওখান থেকে চলে আসে। আমি জানি নীল অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি কি করব? আমিও যে তোমায় ভালোবাসি, কিন্তু আমাকে তোমার বাবা মাও এই সমাজ মেনে নিবে না। তাই আমি চাইলেও তোমাকে আপন করে নিতে পারবো না, কারণ আমি এতিম। থাপ্পড়টা একটু জোরে লেগেছে, সমস্যা নেই, ভালোবাসা নিয়ে সব পুষিয়ে নিব। ও আপনাদের তো বলা হয়নি আমার সাথে নীলার কিসের অধিকারের কথা। মনে আছে যখন বাসে প্রথম নীলার সাথে দেখা হয়েছিল? সেদিন বাসটা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঠিকই রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে ওই এলাকায় একদল ডাকাত ওই বাসটা জিম্মি করে। সেদিন মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে মেয়েটা কি যেন বড় বড় চোখ দিয়ে পড়ছে। হঠাৎ করে কিসের জন্য একটা শব্দ হলো, তখনই বাসটা থেমে যায়। বাসটা থামতেই কতগুলো লোক গাড়িটায় উঠে যায়। উঠে লোকগুলোর মধ্যে একটা দাড়ি গোফওয়ালা লোক বলে ওঠে, এই বাসটা হাইজ্যাক করা হয়েছে। আপনারা একে একে সবাই নিজেদের জিনিসগুলো দিয়ে যান। আমি আবার কাল্লু ডাকাত, ভদ্রভাবে কথা বলতে পছন্দ করি। কিছু থেকে কিছু হলে কিন্তু বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেব। হাহা। বাসের মধ্যে সবাই তো ভয়ে কাট। আমিও কিছু করতে পারলাম না, কারণ ডাকাতদের হাতে ছিল পিস্তল। তখন খেয়াল করলাম মেয়েটা ভয়ে বাচ্চাদের মতো কান্না শুরু করলো। তখন ডাকাতদের সর্দার বলল, এই, ওই মেয়েটাকে নিয়ে আয়। বেশি চিল্লাচিল্লি করছে, ওকে বন্ধ করার ঔষধ দিয়ে দিই। তখন দুটো ডাকাত নীলাকে ধরে আনতে গেলে আমি বাধা দিলে তখন সর্দার বলে, দুইটাকে নিয়ে বাইরে মুখ বন্ধ করে বেঁধে রাখ। এরপরে ডাকাতগুলো আমাকে আর নীলাকে বেঁধে বাইরে রেখে দিয়ে বাসের ভিতরে সবার কাছে থেকে লুট করতে লাগলো। নীলা আমার পিছনে বাধা ছিল, তাই ওকে ইশারায় বললাম বাঁধনটা খুলে দিতে। তখন ও মুখ নাড়িয়ে বলে কিছুই বুঝতে পারছে না। আমি আস্তে আস্তে পিছনের হাত দিয়ে নীলার বাঁধনটা খুলি। তখন নীলা আমার বাঁধনটাও খুলে দেয়। তখন নীলার হাত ধরে জঙ্গলের দিকে দৌড়াতে লাগি, কারণ ডাকাতগুলো জঙ্গলের দিকে আসবে না। তখন নীলা বলে, আপনি এখানে কোথায় আসলেন? এখানে তো শুধু জঙ্গল ছাড়া আর কিছুই তো দেখছি না। আপনি আমাকে বাইরে নিয়ে যান। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি, তো সেজন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আর আমি জানি এখান থেকে কিভাবে বের হতে হয়। জানেন তো কেন নিয়ে আসলেন? ও আমার ভুল হয়েছে, আপনাকে ওইখানে
ওই ডাকাতের মাঝে রেখে দেওয়ার প্রয়োজন ছিল। যখন ওই ডাকাতগুলো আপনাকে গুলি করে মেরে ফেলতো তখন ভালো হতো। জানেন না তো কেন নিয়ে আসলেন? এই জঙ্গলে আমার ভয় লাগছে, প্লিজ একটু আলো জ্বালান না। এই মেয়ে চুপ করো, এতক্ষণ ধরে তোর বক বক শুনতেছি, আর একটা কথা বললে এখানে ফেলে দিয়ে চলে যাব। এই এই আমাকে বকা দিচ্ছেন কেন? এরপর আমি সামনে খুঁজতে লাগলাম কোথাও বের হওয়ার রাস্তা পাওয়া যায় কিনা, কারণ জঙ্গলটা ঘন অন্ধকারে, ভিড়ের মধ্যে কোথাও কোনো আলো নেই, এমনকি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এরপরে আমি আর নীলা হাঁটতে হাঁটতে একটা আদিবাসী জঙ্গলে ঢুকে গেলাম। তখন ওখানে দেখলাম একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তখন ওই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বের হওয়ার রাস্তাটা খুঁজতেই বুঝতে পেরেছি, তোমরা জঙ্গলে হারিয়ে গেছো। আগে বলো, তোমরা কি দুজন স্বামী স্ত্রী? হ্যাঁ, আমরা দুজন স্বামী স্ত্রী। কি সব বলছো তুমি এগুলো? ওনা মিথ্যা কথা বলছে। আমরা দুজন বাসে একসাথে আসছিলাম, কিন্তু মাঝপথে ডাকাত আমাদের বাস হাইজ্যাক করে। তাহলে তোমরা দুজন স্বামী স্ত্রী না? তখন লোকটা এই কথাটা শুনে আরো কিছু লোককে ডেকে আনে। তখন ওই লোকগুলো এসে আমাকে আর নীলাকে একসাথে বেঁধে ফেলে। তখন ওই বৃদ্ধ লোকটি বলতে শুরু করে, আজকে অমাবস্যা রাত, এই রাতে কোনো ছেলে মেয়ে একসাথে থাকতে পারে না, কিন্তু তোমরা স্বামী স্ত্রী না, তাই তোমাদের এই জায়গায় বিয়ে দেওয়া হবে। এই, তোরা ওদের উপর নজর রাখ। বলেন, আরো সত্যি বলেন। এখন তো খুশি হয়েছেন। আমি মিথ্যা কথা বলতে পারি না। এখন সত্যি কথা বলে তো উদ্ধার করছেন। ওই এলাকার কিছু আদিবাসী মেয়ে এসে নীলাকে সাথে করে নিয়ে যায়, আর কিছু ছেলে এসে আমাকে ওদের সাথে করে নিয়ে যায়। আমাকে ও নীলাকে একটা রুমে আটকে দিয়ে ওরা কি জানি করতে থাকে। এরপরে ওদের নিয়ম অনুযায়ী আমার আর নীলার বিয়ে দেয়। তখন নীলাকে আর আমাকে একটা রুমের ভিতরে দিয়ে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন কিছু হয়ে যাবে, আমার এমনভাবে বিয়ে হবে। নীলাকে হয়তো প্রথম দেখায় আমার ভালো লাগে, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে আমার সাথে ওর এইভাবে বিয়েটা হবে। যেহেতু বিয়েটা হয়ে গেছে, সে এখন আমার স্ত্রী। এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম, কিন্তু কে জানতো এইভাবে আসবে। সেই দিনটা বাসরাত নিয়ে কতই না স্বপ্ন ছিল আমার। আজকে সব স্বপ্ন শেষ হয়ে গেল। তখন আমি নীলার সামনে আসতেই নীলা বলে উঠল, দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আর এখানে যা কিছু হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়ার কিছু না। দেখুন, আপনার কাছে এটা সামান্য অ্যাক্সিডেন্ট, কিন্তু সত্যি যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে এবং আপনি আমার স্ত্রী। দেখুন, আপনি আমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবেন না। এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছাড়ার কিছু না। আমি আর কিছু বললাম না। রাতে মেঝেতে শুয়ে পড়লাম। সকালে ওই বৃদ্ধ লোকটি, তোমাদের দুজনকে কিন্তু একসাথে খুব সুন্দর দেখায়। আমি আশাবাদ করি তোমরা দুজন সবসময় সুখে থেকো। এরপর বৃদ্ধ লোকটা শহরের রাস্তা দেখিয়ে দেয়। তখন আমি আর নীলা ওখান থেকে চলে আসি। আপনারা তো পরের কাহিনী জানিনি কি হয়েছে, কিন্তু নীলা আমাকে ওই ঘটনার জন্য কিছুতেই মানতে রাজি নেই। এরপর বাসায় চলে আসি। মিনাকে স্কুলে দিয়ে এসে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। কলেজ ক্যাম্পাস এসে দেখি আকাশ ও অনেক বটগাছের নিচে বসে আছে। কি মামা, তোমার তো খবর নাই, আজকালও দেখি অনেক বেশি প্রেম করো। তা তো করবেই, ম্যামের ক্রাশ বলে কথা। তো বিয়ে কবে করছিস? বিয়ে তো করেছি। মানে বিয়ে করলি মানে? এসব কি বলিস? আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেললি? না বন্ধু, এটা মানতে পারলাম না। দূর শালা, কথাটা তো শোন। নিজের ভালোবাসা দিয়ে মানিয়ে নিতে হবে। কিন্তু এখন তো কি জানি করছে। কি আর করার, শালারা পকেট ফাঁকা করার ধান্দায় আছে। আকাশ আর অনিককে বিদায় জানিয়ে বাসায় চলে আসি, কারণ আজকে আর ক্লাস করিনি। বাসায় আসতে পিচ্চি বোন, ওই, তুই আমার ব্যাগ থেকে চকলেট কি করেছিস? খাওয়ার জিনিস কি রেখে দেই? সেটা তোর থেকে আমি ভালো জানি। তাহলে জিজ্ঞেস করছিস কেন? কারণ আমার চকলেট নেই। তুই কিন্তু রাগাস না আমারে, আমি জানি তুই খেয়েছিস।
এই প্যাকেট আমি তোর রুম থেকে পাইছি। তো কি হয়েছে? এটা যে তোর চকলেট, তার প্রমাণ দে। আম্মু আম্মু দেখো, তোমার ছেলে আমার চকলেট খেয়ে ফেলেছে। কিরে ভাই বোন দুটো আবার টম জেরির মতন শুরু করলি? ওরা তো একটু থামে, তোদের তো তাও হয় না। হয়েছে কি বল? তোমার ছেলে আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাইছে। মিথ্যা কথা কই এই পেতনি? আমার সব জানা আছে। এখন শোন, তুই ওর জন্য এক প্যাকেট চকলেট নিয়ে আসবি। হইছে, খেলাম দুটো, আনতে হবে এক বক্স। মামা বাড়ির আবদার। আম্মু তাহলে তোমাকে ভাইয়া আর ম্যামের সিগারেট কথাটা বলতে হয়। মিনার মুখ চেপে ধরে বললাম, চুপ কর বোন, যা লাগে দিব, মুখ খুলিস না এখন। কিরে কি বলতে চাইলে? আর ওর মুখ ধরে রাখছিস কেন? আম্মু কিছু না, তুমি যাও, আমি এনে দিব, ওকে? আম্মু রান্নাঘরে চলে যায়। ওই ছাড় কুত্তা, আমি আম্মুকে সব বলে দেব। না বোন, প্লিজ বলিস না, যা, তোর জন্য আমি চকলেট নিয়ে আনবো। সত্যি তো, না হলে কিন্তু। সত্যি বললাম তো। ডাইনিটাকে কোনো প্রকার থামানো গেল। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তখনই অচেনা একটা নাম্বার থেকে কল আসে। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ফোনটা বেজে ওঠে। খেয়াল করলাম একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে কলটা ধরলাম না, পরে দেখি আবার করলো। কলটা ধরে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কে চিনতে পারলাম না। জানাটা কি বেশি প্রয়োজন? অবশ্যই, কারণ বউ বারণ করছে, তাই সবার সাথে কথা বলা বারণ। ও আচ্ছা, আমি আসলে গতকালের জন্য সরি বলতে কল করেছি, কারণ এইভাবে আমার কথা বলাটা ঠিক হয়নি। কিন্তু দেখতে পারলাম তুমি তাতে কিছু মনে করনি। সিনিয়র বউ মারতেই পারে, তাই বলে কি বউকে ছেড়ে চলে যাব? আর কিছু বলতে পারলাম না। কলটা কেটে দেই ওপাশ থেকে। দূর ছাতা, মেয়েরা কি এমনই হয়, মুখ দিয়ে কিছু বলবে না? কবি এই জন্যই বলে, মেয়েদের বুক ফুটে তো মুখ ফুটে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি মিনাকে স্কুলে দিয়ে এসে এরপরে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজ ক্যাম্পাসে এসে দেখি আকাশ আর অনিক বসে আছে। আমি ওদের সামনে যেতেই ওরা আমাকে দেখে বলে উঠল, দেখ মামা, রোমিও চলে এসেছে। রোমিও চলে এসেছে, কিন্তু আসতে একটু লেট করে ফেলছে। একটু আগে নীলা ম্যামের ক্লাস শুরু হয়ে গেছে। আমরা তোর জন্যই অপেক্ষা করছি, তুই এই মাত্র আসলি। নীলা আজকে একটা নীল রঙের শাড়ি পরে এসেছে, ওকে তো একেবারে পরীর মতো লাগছে। আমি যেন ওর দিক থেকে চোখ সরাতে পারছি না। কি রে শালা, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তোর একটুও লজ্জা করছে না? দূর হালা, লজ্জা তো মেয়ে মানুষের থাকে, ছেলে মানুষের লজ্জা বলে কোনো কিছু থাকে নাকি? এই এখন চল তো ক্লাসরুমে, এত কথা না বলে। শালা দুইটা গিয়ে দুটো মেয়ের পাশে গিয়ে বসলো। জানি শালা দুইটা লুচু, মেয়ে দেখলে মনে ওদের লাড্ডু ফোটে। আমি পিছনের একটা বেঞ্চে বসতেই পাশের একটা মেয়ে সামনের সিট থেকে আমার পাশে এসে বসে। খেয়াল করলাম এটা নেহা। নেহা এসে আমার পাশে বসে বলে ওঠে, কি ব্যাপার নীল, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না, গত 1 মাস ধরে তো ক্লাসেও দেখিনি। আসলে একটু ফুপুর বাসায় গিয়েছিলাম। ও, তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু ওরা কেউ বলতে পারেনি তোমার কথা। কেন বলো তো? নেহা কিছু একটা বলতে যাবে, তখনই খেয়াল করি নীলা রেগে ওঠে। নেহার দিকে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি না সামনে ছিলে, এখন ওই সিটে কেন গেলে? এখানে কি পড়াশোনা করতে এসেছো না প্রেম করতে? যাও ওই সিটে গিয়ে বসো। খেয়াল করলাম নীলা ম্যাম তো রেগে একদম আগুনের মতো হয়ে গেছে। ওনার মুখটা লাল বর্ণ ধারণ করেছে। দেখলাম নীলা রেগে আমার কাছে এসে বলে, এই দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখি অন্য কাউকে বলছে কি না। তখন নীলা আবার বলে ওঠে, হ্যাঁ তোমাকে বলছি, দাঁড়াও। গত মাসের যে ইংলিশ সাবজেক্টটা ছিল সেটা ক্লিয়ার করে উদাহরণ দিয়ে ইংলিশে বলো। জি ম্যাম, আসলে বাংলাতে বললে ভালো হয় না। আসলে আমি সব বিষয় ভালো পারি, কিন্তু নীলার সামনে প্রকাশ করিনি। আকাশ সহ সবাই হা করে তাকিয়ে রয়েছে, কারণ আমি হচ্ছি ক্লাসের টপ, কিন্তু ক্লাসের টপের নামটাই রুদ্র দেয়া আছে, তাই নীলা আমাকে চিনতে পারেনি। তখন নীলা বলে ওঠে,
আমার বোঝা হয়ে গেছে তুমি কতটুকু পারো। কলেজে তো আসো পড়াশোনা করতে না, মেয়েদের সাথে প্রেম করতে, ভালোবাসার অভিনয় করতে। আমি ঠিকই বুঝতে পারলাম নেহা আমার সাথে এমন হেসে কথা বলার কারণে। নীলা এমন রেগে কথা বলছে। আসলে কবি বলেছে মেয়েরা তার সব জিনিস দিয়ে দিতে পারে, কিন্তু কখনো একটা নারী তার শখের পুরুষকে অন্যের হাতে দিতে বা দেখতে পারে না। এরপর নীলা আরও কিছু কথা বলে কলেজ থেকে বের হয়ে যায়। এরপরে আমিও ক্লাস থেকে বের হয়ে যাই। আমার সাথে সাথে আকাশও অনেক বের হয়ে যায়, তার সাথে নেহাও বের হয়। মামা, আজকে কিন্তু তোর মুখটা দেখার মতো ছিল। দূর শালা, এটা হচ্ছে রোমান্টিক শাসন, তোরা কি বুঝবি? ও ম্যাম, তাহলে তোকে ভালোবাসা দিয়েছে? একটু লজ্জা পেয়ে বললাম। তখন দেখি নেহা এসে বলল, নীল চলো না, আজ একসাথে কফি খাই, কফি শপে গিয়ে। না আসলে নেহা হয়েছে কি, বাসায় না আমার একটু কাজ আছে, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নেহার থেকে পিছু ছুটানোর জন্য। অনিক আর আকাশকে বাই বলে ওখান থেকে গাড়ি পার্কের ওখানে চলে আসি। বাইকটা নিয়ে মেইন গেট দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সামনে আসতে খেয়াল করলাম কতগুলো বাজে ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। একটু সামনে এগিয়ে যেতে দেখলাম নীলাকে ছেলেগুলো ডিস্টার্ব করছে আর আজে বাজে কথা বলতে লাগলো। আমার মাথা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। আমি বাইক থেকে নেমে ছেলেগুলোর সামনে যাই। ছেলেগুলোর মধ্যে একটা এসে আমার সামনে আসতেই চিনে যায় কে, তাই ছেলেগুলো ভয় পালাতে লাগলো। ওদের মধ্যে একটা ছেলেকে ধরে ফেলি। যখনই একটা ঘুষি দিতে যাব তখনই, কি করছেন আপনি? আপনি ওদেরকে মারবেন না প্লিজ, আমি মারামারি পছন্দ করি না। মারবো না কেন? ওদের সাহস কত বড় তোমাকে দেখে টিচ করে, তোদেরকে বলছি। আর কখনো যদি ওর দিকে এভাবে তাকাস তাহলে তোদের চোখ আমি উপরে তুলে নেব। আমি ছেলেটার গলা টিপে ধরে কথাগুলো বলতে লাগলাম। ছেলেটার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন নীলা, প্লিজ ছাড়ুন, না হলে ও তো মারা যাবে এইভাবে গলা টিপে ধরলে। এরপরে ছেলেটাকে ছেড়ে দেই। বাইকে উঠে নীলাকে বলতে লাগি, বাইকে ওঠো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি। না লাগবে না, আমি একাই যেতে পারবো। তোমাকে আমি বাইকে উঠতে বলেছি। একটু রেগে কথাটা বললাম। আমার রাগ দেখে নীলা ভয়ে বাইকের দিকে আসতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, কি ফাজিল পোলারে, কত জোরে ধমক দেই, আমার ভয় করে না বুঝি। যাই হোক, আর যদিও না থাকতো কি যে হতো। আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমার জীবনসঙ্গী যেন সবসময় আমার পাশে থাকে। মনে মনে কথাগুলো বলছি। এরপর নীলের বাইকে উঠে বসি। নীলা যেই বাসায় ভাড়া থাকে ওই বাসায় নিয়ে আসি। তখন বাড়িওয়ালা চাচা সামনে দাঁড়িয়েছিল। তখন বাড়িওয়ালা চাচা আমাকে আর নীলাকে দেখে বলে ওঠে, বাহ বাবা, ঠিক তো রং তামাশা করছো, কিন্তু আমার ভাড়ার কি হয়েছে? আজ কয় তারিখ? কবে দিবে ভাড়া? আসলে চাচা, আসল নকল আমাকে বুঝাতে এসো না, আমার টাকা লাগবে। নীলার সাথে লোকটা এমন খারাপভাবে কথা বলা দেখে আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু নীলার সামনে কিছু বলা যাবে না। তখন বাড়িওয়ালা আবার বলে, আমার মাসের শেষ তারিখে ভাড়া দেওয়ার কথা ছিল। আসলে চাচা, আমার বেতনটা পেলে আপনাকে দিয়ে দিব। কবে পাবে টাকা? আর কবে দিবে? টাকা যদি না দিতে পারো, বাইরে ছেলে না এনে আমাকে। আর কোনো কথা না বলতে দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেই লোকটার মুখে। তোর এত বড় সাহস, তুই এই রফিক মোল্লার গায়ে হাত দিস? তোমাকে কে বলেছে ওনার গায়ে হাত তুলতে? আমি কিছু বলতে যাব তখনই আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, প্লিজ তুমি আর আমাকে অশান্তির মধ্যে ফেলো না, আমি এমনিতেই টেনশনের মধ্যে আছি। ঠিক আছে, মনে থাকবে যেন। আমি কিছু বললাম না। বাইকটা নিয়ে সামনে চলে গেলাম। বাইকটা একটু সামনে রেখে পিছনের দেয়াল থেকে খেয়াল করলাম নীলা বাসায় চলে যায়। তখন সামনে থেকে গিয়ে
বুড়োর কলারটা ধরি। এই তোর সাহস কম না, তুই আমার কলার ধরছিস? তুই জানিস আমি এই এলাকার যতগুলো বাড়ি আছে সবগুলোর বাড়ির মালিক। আমি তোকে ভালো করে চিনি, হয়তো তুই আমাকে চিনিস না। তুই যে বিল্ডারে কাজ করিস সে বিল্ডারের মালিকের নামটা তো ও তোর ঠিকই মনে আছে, তাই না? মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি তোকে কিছুই বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলছি, তুই যে রফিক সাহেবের বিল্ডারে কাজ করিস আর সেই রফিক সাহেব আমাদের কোম্পানির ম্যানেজার। RN গ্রুপের নাম তো তুই শুনেছিস। তার মানে তুই কি বলতে চাস? তোকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে RN কোম্পানির মালিক আমি নিজেই। তুই আমার সাথে মজা করছিস? আমি এসব হলে ভয় পেয়ে যাব। আর তুই যদি এই কোম্পানির মালিক হতি তাহলে এই ছোট লোক মেয়ের পিছনে তুই থাকতিস না। শালার মুখে এমন কথাটা শুনে মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। এরপরে ম্যানেজারকে কল করি, ম্যানেজারকে কল করে সব কিছু বলি। তখন লাউড স্পিকার দিয়ে লোকটার সামনে ধরি, তখন ম্যানেজার ওকে সব কথা বলে। লোকটা ম্যানেজারের মুখে সব কথা শুনে আমার পায়ে এসে পা ধরে বলতে লাগলো, বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে মাফ করে দাও। আমি জীবনেও ওর বাড়ির আশেপাশেও যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি, যে ভুল করছি সে ভুল হয়তো বা শাস্তি অনেক ভয়াবহ। সেজন্য তোমার কাছে আমি আমার ব্যবসা ভিক্ষা চাচ্ছি। এবারের মতো তোকে আমি ছেড়ে দিচ্ছি, আর কখনো যদি তুই নীলার আশেপাশেও থাকিস তাহলে পরের বার কিন্তু তোকে আমি ছাড়বো না। এরপর ও ওখান থেকে চলে যায়। ওখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে শুয়ে আছি, তখন দেখতে পেলাম মিনা আমার রুমে প্রবেশ করছে। জানি এখন আমাকে শান্তি দিবে না, তাই ঘুমের ভান করেছিলাম। ভাইয়া, এই ভাইয়া, শোন না, আমি জানি তুই ঘুমের ভান করে আছিস। উঠবি নাকি পানি ঢালবো? এই পিচিটার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। যার বাসার মধ্যে এমন একটা পিচ্চি বোন থাকে সেই বোঝে তার কতটা কষ্টের মধ্যে থাকা লাগে। হয়েছে কি বল, কি বলবি? এভাবে চিল্লাচিল্লি করে ডাকছিস কেন? দেখছিস না ঘুমিয়ে আছি? তোর কি জ্বালাতে ভালো লাগে? তুই যে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবির সাথে রোম্যান্স করছিস তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। এই তুই পিচ্চি মেয়ে, এগুলো জানিস কি করে? এই একদম আমাকে পিচ্চি বলবি না, আমি মোটেও পিচ্চি না। আচ্ছা ঠিক আছে, তুই পিচ্ছি না, তুই একটা বুড়ি। এখন বল কি হয়েছে? কিছু হয় নাই, তুই সকালে চকলেট আনার জন্য বললি, কই এনেছি? না মানে আসলে ভুলে গেছিলাম, আগামীকালকে নিয়ে আসি। এসব বলে তুই আমাকে ভোলাতে পারবি না। আমি কিছুই জানি না। তুই এখন এই মুহূর্তে গিয়ে আমার জন্য চকলেট আনবি। যদি না আনিস তাহলে কিন্তু আম্মু। মিনার মুখ চেপে ধরে বললাম, এই চুপ কর এবার। তুই কি এখানে বসে কান্নাকাটি শুরু করবি? আচ্ছা চুপ করলাম, তাহলে তুই গিয়ে এখন আমার জন্য চকলেট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি আর করার, চকলেট আনতেই হবে, না হলে কি করে ফেলে আল্লাহ জানে। আকাশ আর অনিককে কল করে বাসা থেকে মোড়ে আসতে বলি। বাসা থেকে বের হই দোকানে যাওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে দোকান বেশি দূর না, কিন্তু মিনা যে চকলেটগুলো খায় সেগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়, তাই আকাশ আর অনিককে আসতে বলি। রাতে কোনো রিক্সা নেই, তাই ভাবলাম গলি দিয়ে গেলে হয়তো একটু সময় কম লাগবে। এটা ভেবে গলির পথ ধরে হাঁটতে লাগলাম। একটু সামনে আসাতেই খেয়াল করলাম কয়টা ছেলে সামনে দাঁড়িয়ে আছে, হাতে তাদের হকি স্টিক। আমি পাশ কাটিয়ে যেতে গেলে, ওই দিন তো ভার্সিটিতে আমাকে একা পেয়ে খুব মেরেছিস, আজকে তোকে আমি একা পেয়েছি। সেই দিনের প্রতিশোধটা আমি আজ হাড়ে হাড়ে তুলে নেব। বোকা আসলে তুই। একটা বোকা সিংহ সবসময় একাই বের হয় কারণ সে বনের রাজা, আর তুই কুত্তা কারণ কুকুর সবসময় দল বেঁধে আসে আর ঘেউ ঘেউ করে। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে কুত্তা বলিস? এই শালাকে ধর।
সামনে থেকে একটা ছেলে আমাকে মারতে আসলে ওকে একটা লাথি দিয়ে মাটিতে শুইয়ে দিই। ও আর উঠতে পারে না। তখন পিছন থেকে একজন এসে আমার মাথায় হকি স্টিক দিয়ে বাড়িতে দিতে যাবে, তখনই আকাশ এসে ধরে ফেলে। এরপর আকাশ আর অনেক সহ ওদেরকে আচ্ছা মতো পিটাতে থাকি। তখন ডেভিল আকাশকে একটা ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। নীল, আমি তোকে ছাড়বো না। তোর এমন একজন মানুষের আমি ক্ষতি করব যা তুই কল্পনাও করতে পারবি না। এটা বলে ডেভিল ওখান থেকে পালিয়ে যায়। তখন ওদেরকে পুলিশ হাতে দিয়ে দেয়। শালাটা পালিয়ে গিয়েছে, কিন্তু ও যতদিন বাইরে আছে তোর কোনো না কোনো ক্ষতি তো করতেই চাইবে ভাই। তুই ঠিক বলছিস, কিন্তু হয়তো নীল এর ফ্যামিলির কিছু করতে পারবে না, কারণ ওদের বাসায় অনেক সিকিউরিটি আছে। তাহলে অনেকের কথাই মনে পড়ল নীলার কথা। যদিও কোনোভাবে জানতে পারে নীলার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে, তাহলে তো সবার আগে নীলার ক্ষতি করবে, আর তা আমি কখনোই হতে দিতে পারবো না। তাই বাসায় কল করে বলি আজকে বাসায় ফিরবো না, আকাশের সাথে ওদের বাসায় থাকবো। বুঝলাম না, কল করে বলেছে আজকে বাসায় আসবে না, হয়েছে কি কিছুই বলো না। কি হয়েছে আমেনা? আদরের ছেলে বাসায় আসবে না তাই বলো। কেন, কি হয়েছে? কোনো কিছু হলো নাকি? আমাকে তো তেমন কিছু বলেনি। ও আচ্ছা, আমি একটা কল করি, তখনই একটা কল আসে। কলটা ধরে যা শুনি আমার মুখ রেগে আগুন হয়ে যায়। কি হয়েছে? হঠাৎ করে এমন রেগে আছো কেন? নীল কে মারার চেষ্টা করছে কিছু ছেলে। বলো, ও এখন কি করে? কিছু হয়নি তো আমার ছেলের? ও তো মাত্র ফোন করেছে। না, ওর কিছু হয়নি, আমি সব জানতে পেরেছি। তুমি চিন্তা করো না। আর এখন বাসায় না এসে আকাশের বাসায় থাকো, আমি ওদের ব্যবস্থা ঠিকই করব। আকাশের কাছ থেকে ওর বাইকের চাবিটা নিয়ে আমি নীলার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে নীলার বাসার সামনে এসে পৌঁছালাম। দেখলাম মেইন গেটটা বন্ধ আছে, তাই ভাবলাম কি করে ওর রুমে যাওয়া যায়। সামনে খেয়াল করলাম একটা ছোট্ট গাছ পেয়ে নীলার রুমের সামনে দিয়ে গিয়েছে। কি আর করার, বউয়ের সাথে যদি একটু রোম্যান্স করতেই হয় তাহলে তো একটু কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। তাই গাছটা বেয়ে নীলার রুমের বেলকনির উপরে উঠে পড়লাম। ভিতর দিয়ে রুমটা লক করা। ওই বাড়িওয়ালার কাছ থেকে একটা ডুপ্লিকেট চাবি নিয়েছিলাম, ওই চাবিটা বের করে রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকতেই কিসে যেন একটু ঘ্রাণ নাকে বাঁধতে লাগলো। খেয়াল করলাম নীলা রান্নাঘরে রান্না করছে। বাহ, আমার বউ পাখির হাতে তো জাদু আছে, খুব সুন্দর করে রান্না করতে পারে। ইস, ক্ষুধা লেগে গেছে, একটু শুয়ে বিশ্রাম করে নেই। বিছানার দিকে তাকিয়ে হা করে রইলাম, কারণ নীলা ওর বিছানা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে ওর সাথে আমার এমন ব্যবহার করাটা উচিত হয়নি। ও তো আমার স্বামী হয়, সেজন্য হয়তো ওই কথাগুলো ও মানতে পারেনি। তাই তো এইসব ভাবছি আমি রুমে এসে অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ আমার সামনে নীল শুয়ে আছে। দূর, সব সময় এমন স্বপ্ন দেখি। আচ্ছা, তুমি কি সত্যি এখানে আছো নাকি আবারও স্বপ্ন দেখছি? কেন, রোজ রাতে কি তুমি আমাকে স্বপ্নে দেখো নাকি? মানে তুমি এখানে কি করে? আমি এখানে কেন আর কি জন্য এত কিছু বলতে পারবো না। খুব ক্ষুধা লেগেছে, কি রান্না করেছো খেতে দাও। এই, আপনি এখান থেকে যান। আর কিভাবে আসলেন? ভালোবাসার মানুষটাকে দেখার জন্য এসেছি। এখানে যত ঝড় তুফানি আসুক না কেন, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আপনি যান বলছি এখান থেকে। কেন, না গেলে কি করবে? এটা বলে নীলার সামনে আসতে লাগলাম, তখন নীলা পিছাতে লাগলো। একসময় দেয়ালের সাথে ওর পিঠ ঠেকে যায়। তখন ও বলতে লাগলো, আপনি আমার সামনে আসছেন কেন এভাবে? কেন, আমি আমার বউয়ের কাছে আসছি। দেখুন, আমার খুব ভয় করছে। আমি নীলার কোমরটা হাত দিয়ে ধরে হ্যাঁচকে একটা টান দেই। নীলা আমার সামনে চলে আসে। ওর মায়াবী চোখ দুটো যেন আমাকে কিছু বলতে চাই। খেয়াল করলাম নীলার পেটের নাভিতে সুন্দর একটা তিল আছে।
ফর্সা গায়ে তিলটা বেশ মানিয়েছে। লক্ষ্য করলাম নীলার ঠোঁট জোড়া কাঁপছে। নীলার 2 হাত শক্ত করে দেয়ালের সাথে জড়িয়ে ধরেছি, তার জন্য ও নড়তেও পারছে না। এই, আপনি আমার মুখের সামনে আসবেন না। আমার কেমন কেমন লাগছে। কেমন লাগছে বলো? প্লিজ ছাড়ুন বলছি, আমার হাত ব্যথা করছে। খেয়াল করলাম আমার হাতের চাপে ওর ফর্সা হাতটা রক্তের মতো লাল হয়ে গেছে। ইচ্ছে করছিল ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই, কিন্তু ও যতদিন না নিজ ইচ্ছে ভাবে আমাকে ওর স্বামী হিসেবে মেনে নেয়, ততদিন আমি ওর প্রতি স্বামীর অধিকার দেখাবো না। তাই নীলাকে ছেড়ে দিয়ে বললাম, ঠিক আছে যাও, আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার আনো। ফাজিলটা এমন রোমান্টিক ভাবে ধরেছে যে আমি ওর প্রতি দুর্বল হতে লাগলাম। ওর জন্য খাবার নিয়ে আসি। তখন ও বলল, খাবার খাইয়ে দাও। না, আমি পারবো না। খাবারটা খাইয়ে দিতে বললাম। আমি তোমার টিচার, এমনভাবে ধমক দিচ্ছ কেন? হ্যাঁ ম্যাম তো কলেজে, কিন্তু বাসায় তো বউ, তাই না? তুমি কি খাওয়াই দিবা নাকি আবার? দূর শয়তান পোলা, এরপর তোমাকে আমার খাইয়ে দেওয়া লাগছে। দেখেছো গরুর মতো খাচ্ছে। আমার যে ক্ষুধায় পেটটা ফেটে যাচ্ছে। নীলার মুখ দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিছু খাইনি, তাই প্লেটটা হাতে নিয়ে ওর মুখে খাবার দিতেই, না আমি খাবো না, এখন আপনি খান। ওই খেতে বলছি, রাগাবে না। ওর ধমকের ভয়ে ভাতটা মুখে নিলাম। কি ফাজিল ছেলে, কথায় কথায় শুধু বকা দেয়। নীলাকে খাওয়াই দিয়ে বললাম, আজ আমি বাসায় যাচ্ছি না। তাহলে কি আপনার ফ্রেন্ডের বাসায় যাবেন? কেন? ওর বাসায় যাব কেন? তাহলে রাতে কোথায় যাবেন আর ঘুমাবেন? কেন? আমি তো বাসায় এসেছি আর ঘুমাবো আমার বউয়ের সাথে। কি? আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। দেখো, আমার বাহিরে শত্রু আছে। আপনি এত মারামারি করেন কেন? তাই জন্যই তো এত শত্রু। আর আপনার শত্রু হলে আমার কি? দেখো, আমার বা আমার পরিবারের ওরা ক্ষতি চায়। আমার কিছু করতে না পারলে ওরা যদি তোমার কিছু করে ফেলে, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তার মানে আমি এখানে ঘুমাবো। আমি আপনার সাথে ঘুমাবো না। নীলা সামনে এসে ওর মুখটা চেপে ধরে বললাম, ঘুমাবি না? না মানে হ্যাঁ, না। ঠিক আছে, আমি সোফায় ঘুমাতে গেলাম, তুমি খাটে শুয়ে পড়ো। এটা বলে রুম থেকে চলে যাই। রাতে শুয়ে আছি, মধ্যরাতে খেয়াল করলাম নীলা আমার গায়ে একটা কম্বল দিয়ে কপালে একটা কিস করে চলে যায়। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বলতে পারছো না। তোমার মুখ দিয়ে ভালোবাসা কথাটা বের করবই আমি। সকালে নীলার রুমে এসে দেখি ও বাচ্চাদের মতো শুয়ে আছে। সূর্যের কিরণ ওর মুখে পড়তেই ওর মুখটার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেল। আমি যেন ওর রূপে হারিয়ে যাই এক অজানা দেশে, যে দেশে শুধু কল্পনার সাগর। একটু পর সবাই ওঠার আগে বাসা থেকে চলে যাই কলেজের উদ্দেশ্যে। মাঝপথে লক্ষ্য করলাম নেহা কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন নেহা আমাকে দেখে হাত ইশারা করে ডাক দিয়ে বলল, নীল, বাইকটা থামাও, আমিও কলেজে যাচ্ছি। বাইকটা থামাতে নেহা বাইকে ওঠে। তখন নেহাকে নিয়ে ক্যাম্পাসে যেতে লাগলাম। তখন নেহা পিছন থেকে বলে উঠল, নীল, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। কি কথা বলো? এখানে না, কলেজে গিয়ে বলবো। কলেজে প্রবেশ করার সময় দেখতে পেলাম একটা ছেলে ফুল বিক্রি করছে। তখন নেহা বাইক থামাতে বলে। আমি বাইকটা থামাতেই নেহা গিয়ে ছেলেটার কাছ থেকে সবগুলো ফুল কিনে নেয়। আমি কিছু জিজ্ঞেস করলাম না। এই বিষয় নিয়ে নেহাকে নিয়ে কলেজে প্রবেশ করলাম। নীল, একটু ওই দিকটা আসবা, তোমাকে কিছু বলার আছে আমার। আমি নেহার কোনো কিছুই বুঝলাম না। হঠাৎ করে নেহার কি হয়েছে যে এমন করে বলছে, আর কি কথা যা সামনে বলা যাবে না। একেবারে কলেজ ক্যাম্পাসের পিছনে গিয়ে বলবে, তাও সবার সামনে না। তারপর আমি বাইকটা পার্কিংয়ে রেখে ক্যাম্পাসের পিছনে চলে যাই। আমি খেয়াল করি নেহা দাঁড়িয়ে আছে। আমি যেতে নেহা আমার সামনে হাঁটু গেড়ে ফুলগুলো সামনে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, নীল, কিভাবে বলবো বুঝতে পারছি না, কি দিয়ে শুরু করবো তাও জানি না। কিন্তু প্রথম যখন তোমাকে আমি কলেজে দেখেছিলাম,
তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু ভালোবাসার কথাটা বলার মতো সেই শক্তিটা পাইনি, কারণ ভয় হতো যদি তুমি না করে দাও। সেজন্য তোমার সাথে প্রথম ফ্রেন্ডশিপ করি, যাতে তোমার কাছে থাকতে পারি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি নেহার এমন কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে রইলাম। আমি কখনো কল্পনা করিনি নেহা আমাকে পছন্দ করে। এতটুকু জানি আকাশ নেহাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। আজকে যদি আকাশ এসব দেখে ও অনেক কষ্ট পাবে। আমি এসব ভাবছি, তখনই নেহা বলে ওঠে, কি ভাবছো? সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিও না নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি। নেহা ওঠো। আসলে নেহা, সত্যি বলতে আমি কখনো তোমাকে এসব চোখে দেখিনি। সব সময় নিজের বন্ধু হিসেবে দেখেছি। আর বড় কথা, আমি ম্যারিড। আমার মুখে এই কথাটা শুনে নেহার চোখ জ্বলজ্বল করতে লাগলো। মনে হচ্ছে এখনই ওর চোখ দিয়ে পানি পড়বে। কি বলো তুমি সব? কিন্তু আমি তো এসব কিছুই জানি না। তখন নেহাকে সব কিছু বলি, কিভাবে নীলার সাথে আমার কি হয়েছে। এরপরে নেহাকে বলি আকাশ ওকে অনেক ভালোবাসে। তখন নেহা চোখ মুছতে মুছতে ওখান থেকে চলে যায়। তখন পিছন থেকে আকাশ ডাক দেয়, কি রে নেহা, এভাবে কান্না করতে করতে চলে গেল কেন? তখন আকাশকে নেহার সাথে হয়ে যাওয়ার সব কথা খুলে বলি। তুই তো জানিস আমি কতটা ভালোবাসি নেহাকে। আমি নেহাকে বলেছি তোর কথা। এখন বলে কি হবে? ও তো তোকে ভালোবাসে, আমাকে না। তুই গিয়ে ওকে তোর কথাটা বল। এই সময় ওর একজন পাশে মানুষের প্রয়োজন। তুই ওর পাশে থাকলে ও তোকে মেনে নিবে। যাবো যদি? দূর শালা, যা। আচ্ছা, যাচ্ছি। এরপর আকাশকে জোর করে নেহার কাছে পাঠিয়ে দিয়ে শালাকে পাঠিয়েছে। আধা ঘন্টা হয়েছে, এখনো আসছে না। একটু পর খেয়াল করলাম শালা প্রায় আধা ঘন্টা পরে আমাদের কাছে এসেছে। মুখে দেখলাম হাসি লেগে আছে। তখন অনিক বলল, কি রে মামা, তোর তো মনে দেখি লাড্ডু ফুটতেছে, কাহিনী কি? না, বলবো না। কেন, কি হয়েছে? এমন ঢং না করে বল। না দোস্ত, আমার লজ্জা করে। ওকে মেয়েদের কাপড়ের ভেতর রেখে আয় তো। আরে এমন করে কেন বলছিস? আসলে মামা নেহা রাজি হয়েছে। শালা আকাশকে ধরে বললাম, চল। কোথায় যাব? শোনা গো আমার, কিছু বুঝে না ট্রিট দিবি, চল। এখনই দেওয়া লাগবে? তোর সাথে কি আমরা মজা করছি ভাবছিস? না দিলে দুইজন দুই হাত পা ধরে তুলে নিয়ে যাব। জানা হয়ে গেছে, তোর আমার পকেটটা খালি করার ধান্দায় আছিস। কলেজে আর ক্লাস করিনি। আকাশ অনেক সহ রেস্টুরেন্টে চলে যাই ওদের সাথে। আরও কিছু সময় কাটিয়ে বিকেলবেলা বাসায় চলে যাই। বাসায় ঢুকে দেখি তো আমি হাঁ করে তাকিয়ে আছি, কারণ পুরো বাড়ি জুড়ে অন্ধকার। বাসায় প্রবেশ করতে লাইট জ্বলে ওঠে। তখন উপরের রুমে যেতে লাগলে পিছন থেকে, দাঁড়াও বাবা, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার বোঝাপড়া বাকি আছে। খেয়াল করলাম আম্মুর হাতে একটা লাঠি, পাশে মিনা দাঁড়িয়ে। তখন ভয়ে ভয়ে বলতে লাগলাম, কিসের বোঝাপড়া আম্মু? আমার বৌমা কোথায় সেটা বল। বললাম তো আর কয়দিন পর। কিছু বলতে না দিয়ে পিচ্ছি বলল, দেখেছো আম্মু, বললাম না ভাইয়া মিথ্যে বলবে। এসব কি শুনছি নীল তোর নামে? আমার আর কিছু বোঝার বাকি নেই শয়তান। পেতনিটা সব কিছু আম্মুকে বলে দিয়েছে। তখন আব্বু আবার বলল, কিরে কথা বলছিস না কেন? তুই নাকি বৌমাকে বাসায় আনতে চাসনি? কে এসব বলল? তো ঢং করিস না, মিনা সব বলেছে। তোর সাথে নীলার কি সম্পর্ক বল, আর আমার বৌমা কে? তুই কেন ঘরে আনলি না? আমার তো নীলাকে খুব পছন্দ হয়েছে। আমি না, ঠিকই বলছো, মেয়েটা অনেক ভালো। আমার ঘরে আসলে আমাদের এই ছাগল ছেলেটাকে মানুষ করতে পারবে। না আপু, তোমার ছেলে ছাগল না, গরু বলা দরকার। রুমের যে হাল করে রাখে। ওই পেতনি তোকে কিন্তু আমাকে একটা ভেঙচি দিয়ে আম্মুর পিছনে লুকিয়ে যায়।
তখন হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। হ্যালো, কে? হা হা হা, তোর জম বলছি, আমি ডেভিল। কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দিব না? এত সহজে না। তোকে 12 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই যদি না আসিস তাহলে তোর বউকে আমি শেষ করে দিব। ডেভিল, তোকে আমি ছাড়বো না। আমার নীলার যদি কিছু হয় তোকে আমি কেটে কুকুরকে খাওয়াবো। আব্বু, নীলাকে ডেভিল তুলে নিয়ে গেছে। ও কোথায় আছে বলছে না। আমি কিছু জানি না, তুই যেভাবে হোক আমার বৌমাকে বাঁচিয়ে আন। আমি পুলিশকে কল করে সব কিছু বলছি। দাঁড়াও, আমি আকাশ আর অনিককে কল করি, তুমি পুলিশ নিয়ে রেডি থাকো। তখন আমি আকাশ আর অনিককে কল করে সব কিছু বলি। ওরা কিছু সময়ের মধ্যে চলে আসে। এখন কি করবি? তুই তো ঠিকানাও জানিস না। আমি নীলার ফোনে একটা ট্র্যাকিং অ্যাপ নামিয়ে রেখেছি, তাই ওর লোকেশন আমরা খুঁজে পাবো। আমি লোকেশন দেখি আমাদের কলেজের পিছনের পুরনো বাড়িতে। এটা তো আমাদের কলেজের পিছনে। আমি বাইক বের করছি, তোরা তাড়াতাড়ি বের হ। আমি আকাশ সহ বাইকে করে লোকেশনের দিকে যেতে লাগলাম। হা হা হা, সুন্দরী, তোমার রূপে আমি মুগ্ধ। এই রূপটা আমার যে চাই। তুই যদি নীলের বউ না হতিস, এই রূপে আমি তারপরও পাগল হয়ে যেতাম। আমাকে ছেড়ে দে, তোকে কিন্তু আমার স্বামী ছাড়বে না। হা হা হা, তোর স্বামী কখনোই খুঁজে পাবে না তোকে। হে আল্লাহ, আমি কি এই জানোয়ারের কাছে আমার সতীত্ব হারাবো? তুমি আমাকে বাঁচাও মালিক, তুমি আমার স্বামীকে আমার হেফাজত করতে পাঠাও। হা হা, আজ আমি মাস্তি করব তোকে নিয়ে। এই তোর ফিগার দেখে আমি পাগল হয়ে গেছি রে। এই তোরা সবাই বাইরে যা। আমি খেয়াল করলাম ছেলেটা শার্ট খুলে আমার সামনে আসতে লাগলো। আকাশ, তোরা ওই পাশ দিয়ে ওদেরকে ধর, আমি ভিতরে যাচ্ছি। আকাশ আর অনিক ওই ছেলেগুলোকে মারতে লাগলো। আমি ভিতরে ঢুকতেই দেখি ডেভিল নীলার সাথে হাতাহাতি করতে লাগলো। এক পর্যায়ে নীলা ঠাস করে ডেভিলকে একটা থাপ্পড় দেয়। তখন ডেভিল নীলাকে যখনই মারতে যাবে আমি পিছনে থেকে ডেভিলকে একটা লাথি দেই। ডেভিল গিয়ে ছিটকে পড়ে নিচে। আমাকে সামনে দেখতে পেয়ে নীলা যেন প্রাণ ফিরে পায়। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যে আব্বু পুলিশ নিয়ে আসে, সবাইকে পুলিশ ধরে নিয়ে যায়। আমি নীলাকে কলে নিয়ে গাড়িতে করে বাসায় নিয়ে আসি। ডাক্তার এসে কিছু ওষুধ দিয়ে চলে যায়। আম্মু নীলার পাশে বসে আছে, কারণ এখনো নীলার হুঁশ আসেনি। তুই যা, আমি ওর পাশে আছি। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, সন্ধ্যা হয়ে গেছে। আম্মু, কিছু হয়নি তোমার মা? আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। দূর পাগলি, কেউ এভাবে বাচ্চাদের মতো কান্না করে? তুই একবার বলতে আমার বৌমা তুই, তাহলে আমি কখনো তোকে ওই বাসায় থাকতে দিতাম না। নীলার চিৎকার শুনে আম্মুর রুমে দৌড়ে এসে দেখি নীলা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন আম্মু বলল, নীলাকে তোর রুমে নিয়ে যা, ওর এখন বিশ্রামের প্রয়োজন। আম্মু এটা বলে নিচে চলে যায়। আমি নীলার পাশে গিয়ে বললাম, এখন কেমন লাগছে? ভালো। আমি নীলাকে কোলে নিতেই ও বলে উঠল, এই কি করছো? আমাকে নামিয়ে দিন, আমি বাসায় যাব। এই মেয়ে, একদম চুপ, একটা কথা বলবা না। এখন থেকে তুমি এখানে থাকবে। আমি আকাশ আর অনিককে বলেছি, ওরা তোমার সব জিনিস নিয়ে আসবে। এই শয়তান পোলা আমার বুঝি লজ্জা করে না? এই পিচ্চি ছেলে শুধু আমাকে ভয় দেখায়। এই শোনেন না, হয়েছে কি বলো? আমার না এত বড় রুমে ঘুমাতে ভয় করছে। তো এখন কি করব? আমি বলছি আমার সাথে আপনিও ঘুমান, কিন্তু শর্ত আছে, মাঝখানে কোলবালিশ থাকবে। এটা তো মেঘনা চাইতে জল। আমার মনে তো শুধু লুঙ্গি ড্যান্স করছে। আমি খাটে এসে শুয়ে পড়ি। নীলা খাটের মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়ে। রাতে প্রচণ্ড পরিমাণ ঝড় আসে। ঝড়ে বিদ্যুতের শব্দে নীলা আমাকে জড়িয়ে ধরে ভয়ে। ইস, রাতে আমি মনে হয় ওনাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। কি যে লজ্জা লাগছে। তখনই দেখি কেউ ভেতরে প্রবেশ করছে। ভাবি, তুমি উঠেছো? জানতাম তুমি উঠবে। কেন, তোমার ভাই উঠবে না? বাংলাদেশের যুদ্ধ লাগবে, ওর খবর থাকবে না। তুমি বলছো ওর ওঠার কথা?
তোমার ভাই অনেক ফাজিল, তাই না? আমি ঘুমের ভান করে মিনার সব কথাই শুনছি। মিনা, পেতনি, তোকে আমি ছাড়ছি না। আমার নামে মিথ্যা অপবাদ দিস তুই আমার একমাত্র বউয়ের কাছে। ছাড়ো তো আমার গাধা ভাইটার কথা। তোমাকে আম্মু নিচে নাস্তা করতে ডাকছে। তোমার ভাই গাধা। তাই না তো কি? আমি এটাই ভাবিও তোমাকে পটালো কি করে? একটু পর খেয়াল করলাম নীলা ও মিনা নিচে চলে যায়। তারপর আমি বিছানা ছেড়ে উঠি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নীলা নেই। চারপাশে নীলাকে খুঁজে না পেয়ে আম্মুকে জিজ্ঞেস করতেই, ও নীলামা, ও তো মিনাকে স্কুলে দিয়ে যেতে গেল, আর এখানে নাকি ওর কিছুই নেই, তাই বাসা থেকে রেডি হয়ে বিকেলে চলে আসবে। তুই বিকালে ওকে নিয়ে আসিস। এটা বলে আম্মু চলে যায়। কিছু সময় পর আম্মু নাস্তা দেয়, নাস্তা করে রুমে আসি। রুমে এসে রেডি হয়ে নীলার বাসার উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় দেখি আকাশ ও অনিক আমার দিকে আসছে। কে রে মামা, কোথায় যাচ্ছিস তুই? এই তো নীলা নাকি ওর বাসায় গিয়েছে, তাই ওকে নিয়ে আসবো। আর তোদেরকে যে বলেছি ওর সব কিছু নিয়ে আসার জন্য, কি করেছিস? আরে আমরা লোক পাঠিয়ে দিয়েছি, সব কিছু অলরেডি প্যাকিং করে মনে হয় তোর বাসায় পৌঁছে দিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু তোরা সকালবেলা হঠাৎ করে আমার বাসার দিকে? হ্যাঁ মামা, আসলে তোকে একটা খবর দিতে এসেছি। কি খবর বল? না, আমার খুব লজ্জা করছে। এই আকাশ, তুই বল না। আহা শোনা গো আমার, সেদিন তো খুব বড় করে আমার কথা বলেছিস। আসলে মামা হয়েছে কি, ওই শালার আগামীকালকে এঙ্গেজমেন্ট হবে, তাই পার্টি দিয়েছে। তাই সন্ধ্যায় তুই ভাবিকে নিয়ে পার্টিতে যাবি। কিছু সময় পর খেয়াল করলাম ওয়াশরুমের দরজা খোলার শব্দ। তখন নীলা তোয়ালে পেঁচানো অবস্থায় ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এই আপনি এখানে কেন? নীলাকে এমন অবস্থায় খুব হট দেখাচ্ছিল, আমি যেন ওর থেকে চোখ ফিরাতে পারছি না। দেখ শয়তানটা কিভাবে তাকিয়ে আছে। আমাকে দেখে লজ্জায় নীলা আবার ওয়াশরুমে চলে যায়। ভিতর থেকে কথাগুলো বলতে থাকে। নীলার জন্য কিনে রাখা ড্রেসটা ওর সামনে দিয়ে বলি, এটা পরে আসো। না, আমি পারবো না, আপনি এখান থেকে যান। তুমি এটা না পরলে আমি যাব না। না, আমি পরবো না, আপনি এখান থেকে যান। কি তুমি এটা পরবে না? না, পরবো না এটা। এটা বলে ওয়াশরুমে ঢুকে যায়। নীলা আমাকে ভিতরে ঢুকতেই দেখে পিছাতে যেতে লাগলো। আমি ওর হাত ধরে একটা হ্যাঁচকে টান দিই, সোজা গিয়ে আমার বুকে এসে পড়ে। তখন নীলার গোলাপি ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। শয়তানটা আমাকে জোর করে কিস করে দেয়, প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। আমি হাঁপাতে থাকি, তখন আবার বলে, কি এখন পড়বা নাকি? না না, পড়ছি, যান আপনি বাইরে। আমি ড্রয়িং রুমে চলে যাই। নীলা রেডি হচ্ছে, ওকে নিয়ে আজকে হাঁটতে যাব। কিছু সময় পর নীলা রেডি হয়ে আমার কাছে আসে। ওকে দেখে তো আমি সেই পরিমাণ ক্রাশ খাই। একটা মানুষ এত সুন্দর কি করে হয়? আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। কি আজব রে, এইভাবে এলিয়েনের মতো তাকিয়ে থাকার কারণ কি? আগে কখনো দেখোনি নাকি? এই যে কি হলো, কোথায় হারালেন? নীলার কথাই হুঁশ ফিরে আসে। তোকে কই কিছু না তো, চলো। চলো মানে? আমরা আজকে একটু ঘুরতে যাব। আমি যাব না। যাবে না? না। নীলার কোমরটা ধরে টান দিতেই ওর ঠোঁটটা আমার ঠোঁটের সামনে চলে আসে। ওর পাতলা শাড়িতে নাভির তিলটা দেখা যাচ্ছে। আমি নীলার নাভিতে হাত দিতেই ও চোখ বন্ধ করে নেয়। আমার মুখের সামনে এনে বলতে থাকে, কি যাবে নাকি? আবার দেওয়া লাগবে? না, আমি যাচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো রাজি হয়ে গেলে। তখন নীলাকে নিয়ে রিকশায় করে সারাদিন ঘোরাঘুরি করি। সন্ধ্যার সময় ওকে নিয়ে একটা শপিং মলে ঢুকতেই, এখানে কেন নিয়ে আসলেন? আরে ভিতরে আসো, ভয় পাওয়ার কিছু নেই। আমি আগে কখনো এত বড় শপিং মলে আসিনি।
উনি আমাকে জোর করে শপিং মলের ভেতরে নিয়ে যায়। নীলাকে একটা দোকানে নিয়ে অনেকগুলো শাড়ি দেখাতে থাকি। অনেক খোঁজার পর আমার আর নীলার জন্য এক কালারের একটি শাড়ি আর পাঞ্জাবি নেই। এরপর দোকান থেকে বাসায় চলে আসি নীলাকে সাথে নিয়ে। পিছনে আসার সময় নীলা কিছু বলতে চেয়েছিল, কিন্তু ওকে কিছু না বলতে দিয়ে চলে আসি। বাসায় আসতেই আম্মু, কিরে সারাদিন কোথায় ছিলি? তোকে কয়বার আকাশ আর অনেক কল করেছে? ফোনটা হাতে নিয়ে দেখি ফোনটা অফ হয়ে আছে। তখন আম্মু আবার, নীলাকে নিয়ে যে আজকে অনেকের এঙ্গেজমেন্টে যাওয়ার কথা ছিল। এখন যা, নীলাকে নিয়ে উপরে যা। আর নীলামা, তুমি রেডি হয়ে নাও, তোমরা আজকে একটা পার্টিতে যাবে। জি আম্মু। আমি আম্মুর রুমে গিয়ে আমার আগের কোন ড্রেসটা নতুন আছে দেখছি, কারণ ওখানে সবাই বড়লোকের ছেলে মেয়েরা যাবে, কিন্তু আমার তো কোনো দামি ড্রেস নেই। তখনই দেখি দরজা খোলার শব্দ। তুমি আম্মুর রুমে কি করো? আমি তো আম্মুর রুমে সব কিছু রাখছি। এটা বলা মাত্র শয়তানটা রাগে চোখে আমার দিকে তাকালো। আমি ভয়ে বললাম, কেন, কি হয়েছে? নীলার হাত ধরে টান দিয়ে উপরে আমার রুমে নিয়ে আসি। নীলাকে রুমে নিয়ে এসে শপিং মল থেকে আনা শাড়িটা দিয়ে বলি, এটা গিয়ে পরে আসো। না, আমি যাব না। নীলার হাতটা দেয়ালের সাথে চেপে ধরতেই বলে ওঠে, আউচ, প্লিজ ছাড়ুন, ব্যথা করছে। নীলার ফর্সা হাত চেপে ধরার কারণে ওর হাত লাল হয়ে যায়। না, আগে বলো পরে আসবে। আপনি ছাড়ুন, আমি যাচ্ছি। নীলা ওয়াশরুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। আমি রুমে বসে ব্যাগ থেকে নীলার সাথে ম্যাচিং করা পাঞ্জাবিটা নিয়ে পরে নিচে এসে অপেক্ষা করতে থাকি। একটু সময় দেখলাম নীলা নীল শাড়িটা পরে নিচে নামছে। ওকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি তো ওর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। নীলাকে নিয়ে গাড়ি করে অনেকের পার্টিতে চলে যাই। ওখানে পৌঁছে দেখি অনেক দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই কাছে এসে বলল, তোরা এখন আসার সময় হলো? আমার কাজিনরা সবাই তোকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমি নীলাকে একটা টেবিলে বসিয়ে দিয়ে অনেকের কাজিনদের সাথে দেখা করতে গেলাম। আমি খেয়াল করলাম আমি মেয়েগুলোর কাছে যেতেই তখনই নীলা আমার পিছু পিছু আসতে লাগলো। তাই ওকে আরও একটু রাগানোর জন্য অনেকের কাজিনদের সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। জীবনে কি ছেলে দেখেনি যে আমার পিচ্চি জামাইকে নিয়ে ওদের এমন করতে হবে? আমি পিছনে লক্ষ্য করলাম নীলা রেগে গজগজ করতে করতে পেছনে একটা টেবিলে এসে বসলো। আমি ফারজানার সাথে কথা বলছিলাম, তখন আকাশ এসে বলল, নীল, কাম তো সারছে। ভাবি তো তোর এসব দেখে রাগের মাথায় জুস ভেবে হুইস্কি খেয়ে ফেলছে। আমি গিয়ে দেখি নীলা মাতলামো করছে। তখন কোনো রকম নীলাকে গাড়িতে উঠিয়ে বাসায় নিয়ে আসি, কোলে করে রুমে নিয়ে যাই। রুমে যাওয়ার পরে নীলা মাতাল অবস্থায় বলতে লাগলো, এই এই এইদিকে, আমি কি দেখতে হট না? তুমি তো খুব সুন্দরী। তাহলে তুই ওই মেয়েগুলোর সাথে এইভাবে মিশতে গেলি কেন? আমাকে কিস কর। না ম্যাম, আমি পিচ্ছি, ছেড়ে দেন। চুপ, তোকে আমি আজ ছাড়বো না। আজকে তোকে আমি রোমান্টিক অত্যাচার করব। নীলার এসব কথা শুনে আমি ফোন বের করে সব ভিডিও করে রাখি। এরপর নীলা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। বাকি কথাটা না হয় ইতিহাস থাকুক। ইস, রাতে ওদের এখানে কি একটা নতুন জুস খাওয়ার পর আমার মাথাটা প্রচুর পরিমাণ ঘুরছিল। সকালবেলা নীলার দিকে তাকিয়ে দেখি ও ওর শরীরে এমন অবস্থা দেখে কান্না চোখে বলতে লাগলো, এ এ আপনি আমার সাথে রাতে জোর করে কি করেছেন? আমি করেছি? আমি এসব কিছুই বুঝি না, আমি পিচ্ছি। একদম নাটক করবেন না। আপনি আমার সাথে এমন কেন করলেন? জানি আমি, ওকে এখন বোঝানো সম্ভব না। গতকাল রাতে কি হয়েছে তাই গতকাল রাতে ফোনের মধ্যে ভিডিও করার সেই ভিডিওটা ওকে দেখাই। এরপরে চুপ হয়ে বসে থাকে, আর কোনো কথা বলে না। আমি রুম থেকে চলে যাই। প্রায় 10 মিনিট পর রুমে এসে দেখি নীলা ওয়াশরুমে। তাই আর ওকে ডাকাডাকি না করে আমার ওয়ালেটটা খুঁজতে লাগলাম।
হঠাৎ করে একটা ডায়েরি সামনে এসে পড়ে। উপরে লেখা আছে আমার জীবন। বুঝতে বাকি রইল না এটা নীলার ডায়েরি। তাই ডায়েরিটা নিয়ে ছাদে চলে যাই। ওখানে গিয়ে ডায়েরিটা খুলি, তখন ডায়েরিটায় লেখা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। তখন মা ও এই পৃথিবীতে আমাকে ছেড়ে চলে যায়। আমি তখন একা হয়ে যাই। ওই একাত্ম জীবনে আমার প্রিয় বলতে আমার খালাই আছে। মাত্র 8 বছর বয়সে নিজের মা বাবাকে হারাই। খালা অনেক কষ্ট করে মাধ্যমিকটা শেষ করায়, কিন্তু আমি যে হতভাগী, আমার জীবনে কেউ থাকে না। একসময় আমার খালাও অসুস্থ হয়ে মারা যায়। নিজে অনেক কষ্ট করে পড়াশোনাটা শেষ করি। সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমার জীবনের জন্য এমন একজনকে দেওয়ার জন্য যে আমাকে সব সময় বুঝবে, আমাকে ভালোবাসবে। আল্লাহ আমার কথাটা রেখেছে। নীল খুব ভালো একটা ছেলে, আমার জুনিয়র হলেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওকে আমি মেনে নিতে পারবো না, কারণ ওর বাবা মা আমাকে ওদের ছেলের বউ হিসেবে মানবে না, কারণ আমি যে এতিম। আজকে আমি খুব খুশি, কারণ আমার জীবনে যা পাইনি তা আমার স্বামী আমাকে দিয়েছে। সব সময় চেয়েছি নিজের শ্বশুর শাশুড়িকে মায়ের মতো দেখব। আল্লাহ হয়তো আমার কথা রেখেছে। আমি একজন মা ও বাবা পেয়েছি। ও যেন বোঝে না আমি ওকে অনেক ভালোবাসি। ও কেন বোঝে না আমি ওকে এত ভালোবাসি? কিন্তু আমারও তো ইচ্ছে আমাকে কেউ রোম্যান্টিকভাবে প্রপোজ করুক। যতদিন না ও আমাকে প্রপোজ করছে আমি রাজি হব না। বলে দিলাম, শয়তান পোলা। লাস্ট পেজ, আর কিছু লেখা নেই। নীলার জীবনে অনেক কষ্ট, তাই ওয়াদা করলাম কখনো ওকে কষ্ট পেতে দিব না। নীলার জন্য অনেক আগে একটা ডায়মন্ড রিং কিনে রেখেছিলাম। ওটা বের করে হাতে নিয়ে রুমের দিকে পা বাড়াই। রুমে গিয়ে দরজা নক করে ভিতরে প্রবেশ করতেই দেখি নীলা রেডি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। ওর সামনে এসে বললাম, চোখ বন্ধ করো। কেন? তোমাকে চোখ বন্ধ করতে বলেছি। না, করব না বন্ধ। ওই তুই চোখ বন্ধ করবি? কোমরটা চেপে ধরে বললাম। করছি তো, এমন রাগ দেখান কেন? আমিও কলেজে দেখাবো, শয়তান পোলা। আমি কি করতে পারি? নীলা চোখ বন্ধ করতেই আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, যদি কখনো হারিয়ে যাই ওই দূর তারার দেশে, তখনও কি তুমি খুঁজবে আমায় হাত বাড়িয়ে ভালোবেসে? যদি কোনো দিন নিভে যায় আমার আশার প্রদীপ, তুমি কি তখন জ্বালাবে আলোর দ্বীপ? যদি আমি কখনো হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কি আমি থাকবো তোমার মনের সীমান্তে? বাসবি কি ভালো, থাকবি কি সারা জীবন? নীল নীলান্তে বাসছি ভালো, বাসতে চাই তোমাকে সারাটা জীবন প্রিয়। ভালোবেসে হাত বাড়িয়েছি, ধরবে কি হাত? কথা দিচ্ছি জীবনে যত ঝড় তুফান আসুক না কেন, ছাড়বো না তোমার হাত। তখন নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমিও তোমায় বড্ড ভালোবাসি গো। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন আমি কোথাও হারিয়ে যাব তার ভয়ে। পাগলিটা সিনিয়র হলেও সত্যি বাচ্চার মতো